সত্যি করে বলুন তো, আপনিও কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের ছোট ছোট দাগ, চোখের নিচের কালি বা বয়সের ছাপ দেখে দীর্ঘশ্বাস ফেলেন? আমিও তাই করতাম। হাজার হাজার টাকা খরচ করেছি নামি দামি ব্র্যান্ডের ক্রিমের পেছনে। পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা ফেসিয়াল করিয়েছি, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। ত্বক সেই আগের মতোই প্রাণহীন। আমি ভেবেছিলাম হয়তো সুন্দর থাকাটা শুধু ভাগ্যবতী নারীদের জন্যই, কিন্তু আমার এই ধারণা পুরোপুরি বদলে গেল যখন আমি জাপানে এক বৃদ্ধার দেখা পেলাম। তার বয়স ৮০, কিন্তু তার ত্বক দেখলে মনে হবে যেন ২০ বছরের তরুণী। তিনি আমাকে এমন ৭টি গোপন অভ্যাসের কথা বলেছিলেন যা কোনো পার্লারে শেখানো হয় না। আজ আমি আপনাদের সেই জাদুকরী রহস্যগুলোই বলবো। তৈরি তো আপনার জীবন এবং ত্বক দুটোই বদলে ফেলার জন্য? আমি যখন আমার ত্বকের সমস্যা নিয়ে খুব হতাশ ছিলাম, তখন আমার মনে হতো বিজ্ঞাপনগুলোই সব। টিভিতে দেখাতো এই ক্রিম মাখলে ৭ দিনে ফর্সা, ওই লোশন মাখলে বলিরেখা গায়েব। আমি বোকার মতো সব বিশ্বাস করতাম। আমার বাথরুমের ক্যাবিনেটটা ছিল একটা কেমিস্টের দোকানের মতো। ক্লিনজার, টোনার, সিরাম, ময়েশ্চারাইজার কি ছিল না সেখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি যত বেশি প্রোডাক্ট ব্যবহার করতাম, আমার ত্বক ততটাই খারাপ হতো। র্যাশ, ব্রণ আর শুষ্কতা ছিল আমার নিত্য সঙ্গী। আমার জীবনের মোড় ঘুরল যখন আমি কাজের সুবাদে জাপানে গেলাম। জাপানের নারীদের দেখে আমি অবাক হয়ে যেতাম। তাদের ত্বক যেন কাঁচের মতো স্বচ্ছ, যাকে বলে গ্লাস স্কিন। আমি ভাবতাম এরা নিশ্চয়ই খুব দামি কোনো ট্রিটমেন্ট করায়। কিন্তু টোকিও শহরের এক ছোট্ট গ্রামে এক পুরনো চায়ের দোকানে আমার দেখা হলো মিস হিরোকোর সাথে। মিস হিরোকোর বয়স ৮০-র কোঠায়, কিন্তু তার দিকে তাকালে চোখ ফেরানো দায়। তার মুখে কোনো মেকআপ ছিল না, শুধু ছিল এক অদ্ভুত স্নিগ্ধতা। আমি কৌতূহল সামলাতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, আপনার সৌন্দর্যের রহস্য কি? আপনি কোন ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করেন? তিনি হেসে বললেন, বাছা, সৌন্দর্য কোনো বোতলে বিক্রি হয় না। সৌন্দর্য হলো তোমার প্রতিদিনের অভ্যেসের প্রতিচ্ছবি। সেদিন তিনি আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন এবং শেখালেন এমন কিছু পদ্ধতি যা আমার বিউটি রুটিনকে পুরোপুরি বদলে দিল। পরদিন সকালে যখন আমি মুখ ধোয়ার জন্য তৈরি হচ্ছিলাম, মিস হিরোকো আমাকে থামিয়ে দিলেন। আমি অভ্যেসবশত ফেস ওয়াশ নিয়ে খুব জোরে জোরে গাল ঘষছিলাম। তিনি আমার হাত ধরে বললেন, তুমি কি তোমার নিজের সাথে যুদ্ধ করছো? আমি অবাক হয়ে তাকালাম। তিনি বললেন, মুখকে জোরে নয়, ভালোবাসার সাথে পরিষ্কার করো। জাপানি নারীরা বিশ্বাস করেন যে মুখের ত্বক হলো ফুলের পাপড়ির মতো নাজুক। একে যত বেশি ভালোবাসা দেওয়া হবে, এটি ততটাই সুন্দর থাকবে। তিনি আমাকে দেখালেন সঠিক পদ্ধতি। প্রথমে হাতের তালুতে ফেস ওয়াশ নিয়ে প্রচুর ফেনা তৈরি করতে হবে। তারপর সেই ফেনাটা আলতো করে মুখে লাগাতে হবে, কোনো ঘষাঘষি নয়। তিনি বললেন, মনে করো তুমি কোনো ছোট বাচ্চার গালে হাত দিচ্ছ। আমি আগে তোয়ালে দিয়ে মুখ রগড়ে মুছতাম। তিনি শেখালেন তোয়ালে দিয়ে ঘষা যাবে না, শুধু আলতো করে চেপে চেপে জল শুকাতে হবে। এই ছোট পরিবর্তনটা আমার জন্য অবিশ্বাস্য ছিল। আমি বুঝলাম আমি এতদিন নিজের অজান্তেই ত্বকের ওপর অত্যাচার করেছি। জোরে ঘষলে ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, ফলে দ্রুত বলিরেখা পড়ে। আজ যখন আমি মুখ ধুই, আমি তাড়াহুড়ো করি না। আমি নিজেকে সময় দিই, আদর করি। আর বিশ্বাস করুন, আমার ত্বক এখন আমাকে ধন্যবাদ জানায়। মিস হিরোকোর রান্নাঘরে গিয়ে আমি আরেকটা অবাক করা জিনিস দেখলাম। তিনি চাল ধোয়ার পর সেই জলটা ফেলছেন না। আমি ভাবলাম হয়তো গাছের জন্য রাখছেন, কিন্তু তিনি সেই জল একটা কাঁচের বোতলে রাখলেন এবং বললেন, এটাই আমার টোনার, এটাই আমার সিরাম। আমি তখন জানতাম না যে ভাতের জল জাপানি নারীদের আসল গ্লো সিক্রেট। শত শত বছর ধরে তারা এটি ব্যবহার করে আসছেন। মিস হিরোকো আমাকে বোঝালেন, চাল ধোয়া জলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয় এবং শান্ত রাখে। তিনি আমাকে পদ্ধতিটা শিখিয়ে দিলেন। চাল ধোয়ার পর প্রথম জলটা ফেলে দিতে হয়, কারণ তাতে ময়লা থাকতে পারে। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়বারের ধোয়া জলটা সাদাটে হয়, সেটাই আসল। এই জলটা দিয়ে রাতে ঘুমানোর আগে তুলো দিয়ে মুখ মুছতে হয়। কোনো ধোয়ার দরকার নেই, শুধু লাগিয়ে রেখে দিতে হয়। আমি এটা ব্যবহার করা শুরু করলাম। প্রথম কয়েকদিন কিছু বুঝলাম না, কিন্তু এক সপ্তাহ পর আমি লক্ষ্য করলাম আমার ত্বকের লালচে ভাব কমে গেছে এবং একটা অদ্ভুত উজ্জ্বলতা এসেছে। যেটা 1000 টাকার টোনার করতে পারেনি, সেটাই ফেলনা ভাতের জল করে দিল। এখন আমি আর ভাতের ফ্যান ফেলি না, ওটাই আমার বিউটি সিক্রেট। আমি অবাক হয়ে তাকালাম। তিনি বললেন, মুখকে জোরে নয়, ভালোবাসার সাথে পরিষ্কার করো। জাপানি নারীরা বিশ্বাস করেন যে মুখের ত্বক হলো ফুলের পাপড়ির মতো নাজুক। একে যত বেশি ভালোবাসা দেওয়া হবে, এটি ততটাই সুন্দর থাকবে। তিনি আমাকে দেখালেন সঠিক পদ্ধতি।
প্রথমে হাতের তালুতে ফেস ওয়াশ নিয়ে প্রচুর ফেনা তৈরি করতে হবে, তারপর সেই ফেনাটা আলতো করে মুখে লাগাতে হবে, কোনো ঘষাঘষি নয়। তিনি বললেন, মনে করো তুমি কোনো ছোট বাচ্চার গালে হাত দিচ্ছ। আমি আগে তোয়ালে দিয়ে মুখ রগড়ে মুছতাম। তিনি শেখালেন, তোয়ালে দিয়ে ঘষা যাবে না, শুধু আলতো করে চেপে চেপে জল শুকাতে হবে। এই ছোট্ট পরিবর্তনটা আমার জন্য অবিশ্বাস্য ছিল। আমি বুঝলাম আমি এতদিন নিজের অজান্তেই ত্বকের উপর অত্যাচার করেছি। জোরে ঘষলে ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, ফলে দ্রুত বলিরেখা পড়ে। আজ যখন আমি মুখ ধুই, আমি তাড়াহুড়ো করি না, আমি নিজেকে সময় দিই, আদর করি, আর বিশ্বাস করুন আমার ত্বক এখন আমাকে ধন্যবাদ জানায়। মিস হিরোকোর রান্নাঘরে গিয়ে আমি আরেকটা অবাক করা জিনিস দেখলাম। তিনি চাল ধোয়ার পর সেই জলটা ফেলছেন না। আমি ভাবলাম হয়তো গাছের জন্য রাখছেন, কিন্তু তিনি সেই জল একটা কাঁচের বোতলে রাখলেন এবং বললেন, এটাই আমার টোনার, এটাই আমার সিরাম। আমি তখন জানতাম না যে ভাতের জল জাপানি নারীদের আসল গ্লো সিক্রেট। শত শত বছর ধরে তারা এটি ব্যবহার করে আসছেন। মিস হিরোকো আমাকে বোঝালেন যে চাল ধোয়া জলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয় এবং শান্ত রাখে। তিনি আমাকে পদ্ধতিটা শিখিয়ে দিলেন। চাল ধোয়ার পর প্রথম জলটা ফেলে দিতে হয়, কারণ তাতে ময়লা থাকতে পারে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়বারের ধোয়া জলটা সাদাটে হয়, সেটাই আসল। এই জলটা দিয়ে রাতে ঘুমানোর আগে তুলো দিয়ে মুখ মুছতে হয়। কোনো ধোয়ার দরকার নেই, শুধু লাগিয়ে রেখে দিতে হয়। আমি এটা ব্যবহার করা শুরু করলাম। প্রথম কয়েকদিন কিছু বুঝলাম না, কিন্তু এক সপ্তাহ পর আমি লক্ষ্য করলাম আমার ত্বকের লালচে ভাব কমে গেছে এবং একটা অদ্ভুত উজ্জ্বলতা এসেছে। যেটা 1000 টাকার টোনার করতে পারেনি, সেটাই ফেলনা ভাতের জল করে দিল। এখন আর আমি ভাতের ফ্যান ফেলি না, ওটাই আমার বিউটি সিক্রেট। একদিন আমি ক্রিম মাখছিলাম। মিস হিরোকো আমাকে দেখে বললেন, তুমি তো নিজেই নিজের চামড়া ঝুলিয়ে দিচ্ছ। আমি বললাম, মানে? তিনি বললেন, তুমি ক্রিম মাখছো ওপর থেকে নিচের দিকে। এতে করে তুমি অভিকর্ষ বা গ্র্যাভিটিকে সাহায্য করছো তোমার ত্বককে নিচে নামাতে। তিনি আমাকে শেখালেন মুখকে সবসময় ওপরের দিকে স্পর্শ করা। জাপানি নারীরা কখনো মুখ নিচের দিকে টানেন না। তারা যখনই মুখে হাত দেন, তা ফেস ওয়াশ করা হোক বা লোশন লাগানো হোক, হাত সবসময় নিচ থেকে ওপরের দিকে চলে, থুতনি থেকে গালের দিকে, গাল থেকে কানের দিকে। তিনি বললেন, ত্বককে ওপরের দিকে সাহারা দেওয়া উচিত, নিচে নামানো নয়। ক্রিম লাগানোর সময় কোনো জোর খাটানো যাবে না। আঙুলের ডগা দিয়ে আলতো করে ট্যাপিং বা টোকা দিতে হবে। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং কোলাজেন উৎপাদন বাড়ে। আমি এখন ক্রিম মাখার সময় খুব সচেতন থাকি। প্রতিদিন সকালে ও রাতে মাত্র 2 মিনিট আমি আমার মুখকে ওপরের দিকে ম্যাসাজ করি। আর সত্যি বলছি, এর ফলে আমার গাল অনেক বেশি লিফটেড বা টানটান মনে হয় যেন বয়স 5 বছর কমে গেছে। স্নানের সময় আমার অভ্যেস ছিল গরম জল দিয়ে মুখ ধোয়া। আমার মনে হতো গরম জলে ময়লা ভালো পরিষ্কার হয়, কিন্তু মিস হিরোকো আমাকে সাবধান করলেন। তিনি বললেন, শরীরের জন্য গরম জল ভালো, কিন্তু মুখের জন্য নয়। জাপানি নারীরা মুখের জন্য ঠান্ডা জল এবং শরীরের জন্য হালকা গরম জল ব্যবহার করেন। গরম জল মুখের প্রাকৃতিক তেল বা ন্যাচারাল অয়েল ধুয়ে ফেলে, ফলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং তাড়াতাড়ি বুড়িয়ে যায়। অন্যদিকে ঠান্ডা জল মুখের লোমকূপ বা পোর্সগুলোকে সংকুচিত করে, ফলে ত্বক টানটান থাকে। এখন আমি স্নানের সময় শরীরের জন্য ঈষদুষ্ণ জল ব্যবহার করি, যাতে ক্লান্তি দূর হয়, কিন্তু শেষে মুখে সবসময় ঠান্ডা জলের ঝাপটা দিই। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর ঠান্ডা জল মুখে দিলে ত্বক যেন প্রাণ ফিরে পায়। এই ছোট্ট অভ্যেসটা আমার ত্বকের শুষ্কতা পুরোপুরি দূর করে দিয়েছে। আমার বিউটি রুটিনে একসময় 10-12টা ধাপ ছিল, কিন্তু জাপানি স্কিন কেয়ার দর্শন হল লেস ইজ মোর বা কমই বেশি। মিস হিরোকো আমাকে বললেন, ত্বককে শ্বাস নিতে দাও, এত প্রোডাক্ট দিয়ে তাকে বন্ধ করে দিও না। তিনি আমাকে শেখালেন, ত্বকের আসলে খুব বেশি কিছুর দরকার নেই। ভালো করে পরিষ্কার করা বা ক্লেনজিং, আর্দ্রতা দেওয়া বা ময়েশ্চারাইজিং এবং রোদ থেকে রক্ষা করা বা সান প্রোটেকশন, এই 3টেই আসল। জাপানি নারীরা লেয়ারিং বা স্তরে স্তরে প্রোডাক্ট মাখেন না। তারা খুব হালকা প্রোডাক্ট ব্যবহার করেন, যা ত্বক সহজে শুষে নিতে পারে। আমি আমার 10 ধাপের রুটিন কমিয়ে 3 ধাপে নিয়ে এলাম এবং আশ্চর্য হয়ে দেখলাম আমার ত্বক আগের চেয়ে অনেক ভালো আছে। অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহারের ফলে আমার ত্বকে যে ইরিটেশন বা জ্বালা পোড়া হতো, তা বন্ধ হয়ে গেল। আমি বুঝলাম ত্বককে নিয়ন্ত্রণ করার চেয়ে তাকে ব্যালেন্স করা বা ভারসাম্য দেওয়াই আসল কাজ।
মিস হিরোকো কখনোই সানস্ক্রিন ছাড়া বাইরে বেরোতেন না, এমনকি মেঘলা দিনেও না। তিনি বলতেন সূর্য হলো ত্বকের সবচেয়ে বড় শত্রু। জাপানি নারীরা রোদে বেরোলে ছাতা, টুপি বা স্কার্ফ ব্যবহার করেন। আমি আগে সানস্ক্রিন মাখতে আলসেমি করতাম, ভাবতাম আমি তো বেশিক্ষণ রোদে থাকব না। কিন্তু তিনি আমাকে বোঝালেন সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রে জানালার কাঁচ ভেদ করেও ত্বকের ক্ষতি করতে পারে। এই রশ্মি বলিরেখা এবং পিগমেন্টেশনের প্রধান কারণ। এখন সানস্ক্রিন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি মেকআপ না করলেও সানস্ক্রিন মাখতে ভুলি না। এবং যারা বলে কোরিয়ান বা জাপানি মেয়েদের ত্বকের গোপন রহস্য কি, তাদের বলি সানস্ক্রিন হলো সেই জাদুর কবচ যা আপনাকে বুড়িয়ে যাওয়া থেকে বাঁচাবে। সবশেষে মিস হিরোকো আমাকে যে শিক্ষাটি দিয়েছিলেন তা আমার জীবন দর্শন বদলে দিয়েছিল। তিনি বলেছিলেন আসল সৌন্দর্য মুখ থেকে নয়, মন থেকে শুরু হয়। জাপানি নারীরা বিশ্বাস করেন মন যদি অশান্ত থাকে, যদি নিজের প্রতি ঘৃণা থাকে, তবে পৃথিবীর কোনো দামি ক্রিম আপনাকে সুন্দর করতে পারবে না। স্ট্রেস বা দুশ্চিন্তা সরাসরি আমাদের ত্বকে প্রভাব ফেলে। মিস হিরোকো প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় বের করতেন। তিনি চুপচাপ বসে চা খেতেন, বাগানে হাঁটতেন বা জানালার বাইরে তাকিয়ে থাকতেন। তিনি আমাকে শিখিয়েছিলেন আয়নায় নিজের দিকে তাকিয়ে কখনো সমালোচনা না করতে। আমার নাকটা বোঁচা, আমার গায়ের রং কালো, এই নেতিবাচক কথাগুলো আমরা নিজেকে বলি, কিন্তু তিনি বলতেন নিজেকে বলো আমি যেমন তেমনি সুন্দর। আমি যখন নিজেকে ভালোবাসা শুরু করলাম, নিজেকে গ্রহণ করলাম, তখন দেখলাম আমার চেহারার ওপর থেকে একটা বড় চাপ বা স্ট্রেস সরে গেছে। আমার মুখে একটা প্রশান্তির ছাপ এলো। জাপানি নারীদের সেই ইনার গ্লো বা ভেতরের উজ্জ্বলতা আসলে এই আত্মতৃপ্তি থেকেই আসে। জাপান থেকে ফেরার সময় আমি সাথে করে কোনো দামি প্রসাধনী আনিনি। আমি এনেছি এই 7টি মহামূল্যবান অভ্যাস। আজ আমার বয়স বাড়ছে, কিন্তু আমি আর বয়সের ছাপ নিয়ে ভয় পাই না। আমি জানি সৌন্দর্য কোনো যুদ্ধ নয়, এটি একটি যত্ন। বন্ধুরা, আমি জানি আমরা সবাই ব্যস্ত, কিন্তু নিজের জন্য দিনে 10টা মিনিট কি আমরা বের করতে পারি না? এই শরীরটা, এই মুখটা আমাদের সারা জীবনের সঙ্গী, একে অবহেলা করবেন না। মিস হিরোকো যেমন বলতেন, তোমার শরীর হলো তোমার মন্দির, একে পবিত্র রাখো। আমার জাপানে শেখা এই বিউটি সিক্রেটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আজ থেকেই এর মধ্যে অন্তত একটি অভ্যাস শুরু করুন। দেখবেন পরিবর্তনটা আপনি নিজেই অনুভব করবেন। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে, তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন তথ্য নিয়ে আসতে উৎসাহিত করে। আর রূপচর্চা, জীবন দর্শন এবং ভালোবাসার এমন আরও গভীর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। এখানে আমরা শুধু বাইরের সৌন্দর্য নয়, মনের সৌন্দর্য নিয়েও কথা বলি।